কক্সবাজারের টেকনাফের সীমান্তে মিয়ানমারের দুদল বিদ্রোহীর সংঘর্ষের সময় মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। ওয়াইকং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল চৌধুরী বলেছেন, শনিবার গভীর রাত থেকে এই গোলাগুলি শুরু হয়, চলে ভোর পর্যন্ত। সংঘর্ষে আহত আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের মধ্যে ঢুকে চিকিৎসা নিতে দেখা গেছে। রোববার ভোরে হোয়াইকং সীমান্তে গোলাগুলির শব্দ আসতে থাকে মিয়ানমার থেকে। এর আগে শনিবার মধ্যরাতে গুলির শব্দে এলাকার লোকজন ঘর থেকে বের হয়ে আসে। এ সময় মিয়ানমার থেকে আসা একটি বুলেটের আঘাতে আহত হয় পুতুনি নামে এক কিশোরী। গুলিবিদ্ধ হয় আরও একজন। গুরুতর আহত পুতুনি চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর মারা যায়। ভোরের আলো ফুটতেই হোয়াইকং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে লোকালয়ে ঢুকে পড়ে গুলিবিদ্ধ রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের বেশ কিছু সদস্য। তাদের চিকিৎসায় সহায়তা করে এলাকার লোকজন। গোলাগুলির শব্দ থামার পর কিশোরী নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। এ সময় তারা রাস্তায় বিক্ষোভ করে। তারা বলছে, দিনের পর দিন এরকম অবস্থা চলতে পারে না। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, যদিও প্রশাসনের কেউ এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। গেল বৃহস্পতিবারও মিয়ানমার থেকে উড়ে আসা গুলিতে আহত হয় এলাকার এক জেলে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, যে শিশু নিহত হয়েছে তার পরিচয় কি পাওয়া গেছে কিনা সেটা একটু জানাবেন, এবং আরও একজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তার কি অবস্থা, বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। গত কিছুদিন ধরে কিন্তু মিয়ানমার অংশ থেকে গুলির শব্দ আসছে এই পারে নুসরাত, এবং এই গুলিতে একজন আহত হয়েছে, আপনি রিপোর্টে দেখলেন। পাশাপাশি হচ্ছে যে আজকে গতকালকে মধ্যরাত থেকেই এটা ভয়াবহ রূপ ধারণ করে, এবং টেকনাফের যে হোয়াইকং এর লম্বা বিল আছে সে অংশে ব্যাপক গোলাগুলি হয়। বিশেষ করে আমরা যতটুকু খবর পাই, মিয়ানমারের আরাকান আর্মি যারা দখলদার, সে মিয়ানমারের আরাকান আর্মি এবং সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা, তাদের সাথে গোলাগুলি চলছে। এবং এই গোলাগুলিতে একজন নিহত হয়েছে, পুতুনি, তার নাম হচ্ছে কিশোর। সে মেয়েটি হচ্ছে দেখতে এসেছিল, আসলে গোলাগুলির শব্দ শুনতে এসেছিল। সে সময় হঠাৎ করেই তার গায়ে এসে গুলি, তার মাথায় এসে গুলি লাগে, এবং সে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই কিন্তু নিহত হয়, যদিও বা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত ঘোষণা করে। এবং এরপরে আরেকজন আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। পুতুনি যে সে লম্বাবিল এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সন্তান, ওখানে স্থানীয়, এবং সে পড়ুয়া একজন স্টুডেন্ট। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখনো থমথমে। এই নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছে, এখনো পর্যন্ত অবরোধ চলছে সবখানি, এবং বিজিবির পুলিশ বা সেনাবাহিনী সবাই নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। পাশাপাশি হচ্ছে যে আহত হয়েছেন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে, আমরা যতটুকু খবর পাই। আর বিশেষ কিছু তথ্য হচ্ছে, যারা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী যারা আছে তাদের অনেককেই কিন্তু আটক করার খবর আমরা পেয়েছি, যদিও বা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রশাসনের কোনো কেউ এখনো পর্যন্ত তাদের আটক করার খবরটা আমাদেরকে জানাননি। আমরা যতটুকু স্থানীয়দের সাথে খবর পাই, তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি গিয়ে অবস্থান করতে, অর্থাৎ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী পালিয়ে এসে তারা বাংলাদেশ অংশে এসে অবস্থান নিয়েছে, এবং তাদেরকে সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য যে বাহিনীগুলো আছে তারা ঘিরে রেখেছে, সে খবরটা আমরা পাচ্ছি। তবে সুনিশ্চিতভাবে প্রশাসন থেকে এখনো পর্যন্ত বক্তব্য পাওয়া যায়নি। গোলাগুলির শব্দ কমেছে, কিন্তু উত্তেজনা এখনো পর্যন্ত রয়ে গেছে নুসরাত, এবং সবকিছু মিলে স্থানীয় নিহতের ঘটনায় সেখানে উত্তাপ ছড়িয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে। এই অবস্থা চলতে পারে না, তারা বলছে যে এটার একটা সমাধান, দীর্ঘমেয়াদী একটা সমাধান তারা চান। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত। ধন্যবাদ মিন্টু আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনের
আবেদনের শুনানি চলছে নির্বাচন কমিশনে। দুপুর 12টা পর্যন্ত প্রথম ধাপে মোট শুনানির সংখ্যা 35টি। 27টি আবেদন মঞ্জুর করেছে ইসি, এর মধ্যে স্থগিত করা হয়েছে 3টি আবেদন। অন্যদিকে 5টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। আপিল শুনানিতে যারা প্রার্থিতা ফিরে পাবেন না তারা উচ্চ আদালতে আবেদন করতে পারবেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিলের শুনানিতে জামালপুর 3 আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে জাতীয় পার্টির নেতা শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছে, শনিবার তার দলের 11 জনের মনোনয়ন ইসি মঞ্জুর করলেও 2 জনের মনোনয়ন বাতিল করেছে। এ সময় তিনি আরও বলেন, ইসি আইন মেনে মনোনয়ন বাতিল এবং গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছে, যা নির্বাচনের ভালো দিক বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনে জমা পড়া 645টি আপিলের শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এরপর 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর পরদিন 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামতে পারবেন। সাবমিশন দিয়েছি যে হচ্ছে আমাদের হলফনামা সম্পূর্ণটা উঠে এসেছে বিষয়টা, তখন বিজ্ঞ বিচার কমিশন আমাদের আপিলটি মঞ্জুর করেছে। হলফনামায় এবং ব্যক্তিগত তথ্যে কিছু ত্রুটি ছিল, এগুলি ফিল আপ করে দেওয়ার পর আল্লাহ রহমত আজকে আমি অ্যাকসেপ্টেশন পাইছি। মাননীয় কমিশনের একটা অন্যায় করলেন, গোটা দেশবাসী জানা দরকার আমার সাথে অন্যায় হলো, মানে আমার মা বোনদের সাথে অন্যায় হলো, নারীদের সাথে অন্যায় হলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতির সমন্বয় করতে বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সভা চলছে। সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, বাহিনী এবং সংস্থাগুলোর প্রতিনিধি এই সভায় অংশ নিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে এই সভা ডাকা হয়েছে। নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা এবং কৌশলগত দিকগুলো নিয়ে এই সভার আলোচনায় গুরুত্ব পাচ্ছে। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের আপিলের শুনানি তথ্য সংগ্রহ করছেন ফারজানা আক্তার, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। ফারজানা, আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতির সমন্বয়ে একটা বিশেষ সভা চলছে, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা, এবং দ্বিতীয় দিনের আপিল শুনানিতে এখন পর্যন্ত কি কি তথ্য রয়েছে বিস্তারিত যদি বলেন। আইন শৃঙ্খলা নিয়ে যে সভাটি ছিল সেটি সকাল 10টায় শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে এবং সেখানে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ঠিক রাখা যায় সেই বিষয়ে আলোচনা করতে বিজিবি, কোস্টগার্ড মহাপরিচালক সহ র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তা তাদের সাথে নির্বাচন কমিশন বৈঠক করেছিল এবং সেই সভাটির নেতৃত্বে ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং আপিল আবেদনের যে শুনানি, দ্বিতীয় দিনের মতো শুনানিতে কিছু 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতি ছিল এবং বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং মাত্রই শুরু হলো এবং বিরতির আগ পর্যন্ত আমরা যেমনটি দেখছিলাম মোট 35টি আপিল আবেদন শুনানি নিষ্পন্ন হয়েছে। তার মধ্যে 28টি আবেদন মঞ্জুর হয়েছে, অর্থাৎ 28 জন তাদের মনোনয়ন ফেরত পেয়েছেন। এর মধ্যে 2টি আবেদন স্থগিত করা হয়েছে এবং 3টি আবেদন নামঞ্জুর হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং দ্বিতীয় পর্ব এখন শুরু হয়েছে, কিছুক্ষণ পর আসলে আমরা জানতে পারবো যে দ্বিতীয় পর্বে কতজনের আবেদন মঞ্জুর হলো। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখছি এখানে প্রার্থীরা আসছেন, তাদের যে আইনজীবী তারা আসছেন এবং নির্বাচন কমিশনের ইজলাসে তারা তাদের পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন করছেন এবং সেই যুক্তি তর্কে যারা আসলে তাদের যুক্তি তর্ক প্রমাণ সহ দিতে পারছেন বা নির্বাচন কমিশন সন্তুষ্টি প্রকাশ করছে তারা কিন্তু মনোনয়ন ফেরত পাচ্ছেন এবং যারা মনোনয়ন ফেরত পাচ্ছেন না তারা কিন্তু ক্ষুব্ধ নির্বাচন কমিশনের উপর এবং তারা বলছেন যে তারা উচ্চ আদালতে যাবেন, কারণ এখান থেকে মনোনয়ন ফেরত না পেলেও উচ্চ আদালতে যাওয়ার একটি সুযোগ রয়েছে। এবং কিছুক্ষণ আগে জাতীয় পার্টির যে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি ব্রিফ করছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন যে আসলে মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ঠিকমতো কাজ করতে পারেনি এবং তিনি অভিযোগ করেছেন যে সব প্রার্থীরা আসলে সমান সুযোগ পায়নি। এরকম কিন্তু আমরা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকেও বিগত সময়তে অভিযোগ পাচ্ছিলাম যে রিটার্নিং কর্মকর্তারা এক একজনের সাথে এক এক রকম আচরণ করেছে, কারো মনোনয়ন বৈধতা দিয়েছে, কারোটি দেয়নি। তবে নির্বাচন কমিশন বলছে যারই যত অভিযোগ থাকুক সব প্রার্থী আসলে এখন যে শুনানি হচ্ছে এটিতে ন্যায় বিচার পাবে। নুসরাত। ফারজানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন ফারজানা আক্তার। আপিল মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনের আবেদনের শুনানি চলছে নির্বাচন কমিশনে, সেই বিষয়ে বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছিলেন।
জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জন করাই এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভারস আইজাবস। দেশের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে এবং পরে সহিংসতা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ইভারস আইজাবস মনে করেন বাংলাদেশের সেই পরিস্থিতি সামাল দিতে পারবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্যই সমস্যা। ইইউ এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে মনোযোগী বলেও জানান ইইউ এর পর্যবেক্ষক। Very regular situation in the Bangladeshi history because of the previous period and then July uprising and then the transition process. The initial assessment is meeting the political parties, but the first positive thing I have to mention is that they are really devoted to having a credible election. As for whether there are any solutions or recipes from our side, there are not, because coming from the EU, you might know that the EU itself has quite a big issue with this legislation. How do you deal with big platforms? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর নারী শিক্ষার্থী এবং উদ্যোক্তারা নির্বাচন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশের উপর গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন ভোট কেন্দ্র নারীদের জন্য সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকলে তারা ভোট দিতে যাবেন। তারা আরও বলেন, সুষ্ঠুভাবে নারীরা ভোট দিতে পারলে নারীর অধিকার এবং নেতৃত্ব শক্ত হবে। মোবারক হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিগত নির্বাচনগুলোতে সুষ্ঠু ভোট না হয় বেশিরভাগ নারী ভোট দিতে ভোট কেন্দ্রে যাননি। এবার ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী বলে জানান নরসিংদীর নারীরা। এবারের নির্বাচন নিয়ে নতুন প্রজন্মের নারী ভোটারদের মধ্যে আগ্রহ দেখা গেছে। তারা বলছেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারলে তারা ভোট দিতে যাবেন। আমরা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিব যারা নারীদেরকে নিয়ে কাজ করে। যেই সরকার আমাদের নতুন ধারার বন্দোবস্ত বা নতুন ধারার রাজনীতিটা যেটা আমরা করতে চাচ্ছি এইটা এস্টাবলিশ করতে পারবে। এবার হচ্ছে আমার প্রথম ভোট, আমি খুব নিরাপত্তাভাবে ভোটটা দিতে চাই। সুষ্ঠু ভোটের মাধ্যমে নারী বান্ধব একটি সরকার গঠন করবেন বলে জানিয়েছেন তারা। নারী ডেভেলপমেন্টের যে কাজ করবে আমরা আসলে সেই ধরনের সরকার চাই। আমরা ঝুঁকিমুক্ত একটা ভোট কেন্দ্র চাই যেখানে আমরা নারীরা গিয়ে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারবো। আমরা যারা উদ্যোক্তা লেভেলে কাজ করি আমরা এমন একটা সরকার আমরা নির্বাচন করতে চাই আমাদের ভোট দিয়ে, যেন আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি। নরসিংদীর 6টি উপজেলার 5টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 19,71,237 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 9,70,939 জন। হাসিবা আলী বর্ণা, 71। 22 জানুয়ারি থেকে দলীয় প্রতিশ্রুতি এবং পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির এই শীর্ষ নেতার কাছে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যাশার পারদ সবসময় ঊর্ধ্বমুখী। ব্যতিক্রম নয় দীর্ঘ উন্নয়ন বঞ্চনা শিকার উত্তরাঞ্চলের মানুষও। নেতার কাছে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তার ন্যায্য হিস্যা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে একটি কার্যকর রোডম্যাপ। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদনে বিস্তারিত। I have a plan for the people of my country. 17 বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশে ফেরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক আই হ্যাভ এ প্ল্যান বক্তব্য ঘিরে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনীতিবিদ থেকে দেশের সাধারণ মানুষ। এ প্রেক্ষাপটে দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা আর প্রতিশ্রুতিহীনতার উত্তর খুঁজছে দেশের উত্তরাঞ্চলের মানুষ। আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। উত্তরাঞ্চল মানে এই কৃষি, আর এই কৃষির জন্য দরকার পানি। তিস্তার পানির ন্যায্য হিস্যা এই জনপদের মানুষের বহু বছরের প্রাণের দাবি। কখনো প্রতিশ্রুতি, কখনো আশ্বাস মিললেও এখনো অনিশ্চয়তার ঘেরাটোপে এই ইস্যু। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, গণশত্রু, তিস্তা পারের শত্রু তারা। ভারত থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আর নদী ব্যবস্থাপনা নিয়ে চলছে আন্দোলন, আর এর কেন্দ্রে দলটির উত্তরাঞ্চলের নেতা আসাদুল হাবিব দুলু। এ দাবি তো আমাদের অব্যাহত রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে 1 জানুয়ারি কাজ শুরু করবে, কিন্তু কাজের তো কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আন্দোলনে আছি, আশা করি জনগণ ম্যান্ডেট দিলে বিএনপি অবশ্যই
তারেক রহমানের নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবেন। একসময়কার লাঙ্গলের শক্ত ঘাঁটিতে এবার নজর আছে ধানের শীষের, তাই তিস্তা অববাহিকার জেলাগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। একজন নীতি নির্ধারক জানালেন, ইশতেহারে তার দেখা মিলবে। আর জনপ্রত্যাশার কথা এই প্রচারণার শুরু হওয়ার আগে আমরা সেভাবে ব্যক্ত করব না। আমরা শুধু নির্বাচনী ইশতেহার ঘোষণার সময়ে সেগুলো প্রকাশ করব। উত্তরাঞ্চলের মানুষের কি প্রত্যাশা, দক্ষিণাঞ্চলের মানুষের কি প্রত্যাশা, সমগ্র দেশবাসীর কি প্রত্যাশা, যেটা তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনাটা কি। আমরা ইতিমধ্যে অনেক কিছু ফোকাস করেছি, বর্ণনা করেছি, সেগুলো ডিটেইল থাকবে আমাদের নির্বাচনী ইশতেহারে। বিশেষ করে তিস্তার কথা তো থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কার্যকর রূপরেখা দিতে পারলে তার সরাসরি প্রভাব পড়বে ভোটের মাঠে। তিস্তাও যে একটা বাস্তবায়নযোগ্য একটা কর্মসূচি হতে পারে, সেই জায়গাটা প্রমাণ করার দায়িত্ব বিএনপির মধ্যে আছে। আমাদের একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা দরকার, তারও একটা পরিষ্কার পথরেখা কিন্তু আমার ইশতেহারের মধ্যে থাকতে হবে। তা না হলে মানুষের পক্ষে আস্থা তৈরি করা মুশকিল। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার শিকার রংপুর বিভাগে সংসদীয় আসন রয়েছে ৩৩টি। সব ছাপিয়ে তিস্তার ন্যায্য হিস্সা কিংবা উত্তরের উন্নয়ন বঞ্চনা আগামী নির্বাচনী অঙ্গীকারে কতটা গুরুত্ব পায়, সেটি এখন বড় প্রশ্ন। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। প্রয়াণের ১৩তম দিনেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ এবং বিএনপির কর্মীরা। রবিবার সকাল থেকে সেখানে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ। তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথে যেন তারেক রহমান দেশ পরিচালনা করেন। জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের ১৩তম দিন রবিবার। এখনও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে ও দোয়া করার জন্য আসছেন সাধারণ মানুষ ও নেতাকর্মীরা। দেশ ও মানুষের প্রতি ভালোবাসার অবদানের স্বীকৃতিস্বরূপ এই আগমন বলছেন সাধারণ মানুষ। উনি যেটা কইরা গেছে, এই ৩ বারের প্রধানমন্ত্রী, আল্লাহর কাছে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। উনি কোনো খারাপ কাজ করেনি। ভবিষ্যতে আমরা চাই যে সেই তাদের এইটা ধরেই আমরা আগাতে চাই, দেশকে ভালো দেখতে চাই, দেশের মঙ্গল কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা পড়েছেন। খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন এমন অনেকেই এখনও আসছেন, দোয়া করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। তারেক রহমান পিতা ও মাতার আদর্শ বলিয়ান রেখে দেশ শাসন করবেন প্রত্যাশা এই মানুষদের। সে পিছনের শিক্ষা থেকে এবং তার বাবা শহীদ জিয়ার যে আদর্শ, সে যে অত্যন্ত আদর্শবান ব্যক্তি ছিলেন এবং তার মা আপসীন নেত্রী ছিলেন, সেটাকে ফলো করে আশা করি সেও দেশের জনগণের জন্য কাজ করবে। আমি মরহুম জিয়াউর রহমানের জানাজাও পড়েছি। ফরেন ডেলিগেটদের সামনে জায়গা করে দেওয়ার জন্য আমাদেরকে সরে যেতে হয়েছিল, যার ফলে আমরা ওই অবস্থাতেই জানাজা পড়েছি। এবারও একই অবস্থা। এবার তো আশাই যায়নি, এত ভিড় হয়েছে। কোরআন তেলাওয়াত, দোয়া প্রার্থনা করতে দেখা যায় নারীদেরও। এদের বেশিরভাগ এসেছেন ঢাকার বাইরে থেকে। আর আমরা নরসিংদী চাইছি, আমরা দেখতাম। আল্লাহ দোয়া করছি আর দোয়া করুন। অসুস্থতার কারণে আইতে পারি না। কদিন খালি কান্তা আছে। আমি না যাওয়া পর্যন্ত মনে হয় যে আমি এখানে না এলে মারা যাব। তারেক রহমান রাজনীতি ও দেশ পরিচালনায় পিতা ও মাতাকেও ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছাবেন প্রত্যাশা, শ্রদ্ধা জানাতে আসা মানুষের। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা সেখানে চলে যাচ্ছি। ভারতের 6%। ভারতে এটা আমাদের জন্য একটা টেনশনের কারণ কিনা, বা কেন কমছে, কি অ্যানালাইসিস করছেন তারা? আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে।
সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। বাট আমি জানি না আপনি এই বিষয়ে। না, এই দৈনন্দিন যে সমস্ত ঘটনা এগুলো তো দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলে না। এখন ভারত যে সমস্ত মানে স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস আগে, গত মে মাসের দিকে, তার কারণে বাংলাদেশের রপ্তানি কিছু কমেছে, কিন্তু আমরা সে ধরনের কোনো কাউন্টার মেজার্স ওই অর্থে নেইনি। হ্যাঁ, তো কাজে ওই ধরনের এবং আমদানি পাট রপ্তানির ক্ষেত্রে কিছু, সেটা সামগ্রিকভাবে পাটের বাজার বা পাটের সরবরাহ ঠিক রাখার জন্য, আমাদের স্থানীয় চাহিদা ঠিক রাখার জন্য পাটকে রেস্ট্রিক্ট করা হয়েছে। কোন দেশে যাবে না সেই উদ্দেশ্যে ওটা কিন্তু করা হয় নাই। তো আমাদের নীতিগুলো আসলে আমাদের অভ্যন্তরীণ রিকোয়ারমেন্ট অনুযায়ী নেওয়া হয়। আর একটা দেশকে ক্ষতিগ্রস্ত করা বা এনজয় করা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়নি এখন পর্যন্ত কিছু। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। আমাদের দেশ স্পেসিফিক, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বায়োল্যাটারাল সিদ্ধান্ত নিতে পারি। আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে একথা বলেন প্রসিকিউটর তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জয় পলকের বিরুদ্ধে এই মামলায় প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে আজ। বৃহস্পতিবার আসামি পক্ষের বক্তব্য শুনবে ট্রাইব্যুনাল। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে। এই কথোপকথন থেকেই দেখা যায় যে ওনারা পরিকল্পিতভাবে বন্ধ করেছিলেন। তারপরেও আমরা তদন্তকালে এমন কিছু সরকারি নথিপত্র পেয়েছি যাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তারা সরকার এই সময় সিদ্ধান্ত নিয়ে বাছাই করে যে কোন কোন অ্যাপস বন্ধ করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ থাকবে, মানুষ এগুলো জানতে পারবে না, সেগুলো পরিকল্পিতভাবে 8টি অ্যাপস তারা বন্ধ করেছিল। অতএব আমরা ট্রাইব্যুনালে আশা করছি যে এটি ট্রাইব্যুনালকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এই আসামিদের সম্পৃক্ততায়, ষড়যন্ত্রে এবং পরিকল্পনায় ইন্টারনেট বন্ধ হয়েছে। প্রসিকিউশন পক্ষ থেকে 51 পৃষ্ঠার ফরমাল চার্জ উপস্থাপন করা হয়েছে। জব্দ তারিখ এবং সাক্ষীদের জবানবন্দি প্রায় 244 পৃষ্ঠা। তারপরে ভিডিও, অডিও রেকর্ড, এগুলো আমি পর্যালোচনা করতে পারিনি বিধায় আমি আজকে অ্যাপিয়ার করে সময় প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ ট্রাইব্যুনাল আমাকে সময় মঞ্জুর করেছেন। আগামী বৃহস্পতিবার এই মামলার 4 শুনানি করতে হবে। রাষ্ট্রের সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য সংস্কার চাইলে গণভোটে সকলকে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন সরকারের 2 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আদিলুর রহমান। রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে তরুণরা একটি অংশ। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতেই হবে। একই আয়োজনে এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আয়নাঘরের পুনরাবৃত্তি না চাইলে গণভোটে অংশ নিতে হবে। দক্ষিণ বনশ্রীতে স্কুল শিক্ষার্থীর হত্যার পেছনে দোকানের কর্মচারীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া ডিসি তালিবুর রহমান। কর্মচারী মিলনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। দুপুরে ডিএমপির মিডিয়া রুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় ডিএমপির মিডিয়া ডিসি আরও বলেন, হত্যাকাণ্ডের পর থেকে ওই যুবক পলাতক রয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের প্রীতম ভিলা নামের একটি বাসায় এই হত্যাকাণ্ড হয়। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। দুপুরে তাদের খাবার হোটেলের কর্মচারী মিলন বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছিল বলে জানায় লিলির বড় বোন শোভা। বিকেলে জিম থেকে ফিরে লিলি মরদেহ দেখে পুলিশকে খবর দেয় শোভা। এদিকে মুসাব্বির হত্যায় মূল অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছে তালিবুর রহমান। রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকে মোসাম্মদ ফাতেমা আক্তার নীলি নামক এক স্কুল ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।
এই হত্যার জেরে ইতিমধ্যে খিলগা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের বাবা মোহাম্মদ সজীব বাদী হয়ে মামলাটি করেছেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে। আমরা যে মূল সাসপেক্ট যিনি, তার পরিবার থেকেও যেটা সাসপেক্ট হিসেবে যাকে বিয়ে করা হচ্ছে তাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি, যেহেতু সে তাদের দোকানে কাজ করলেও কিন্তু তার পূর্ণাঙ্গ নাম বা ঠিকানা তাদের কাছে নাই। মুজিবুর রহমান মুসাব্বির নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আরেকজন আহত হন। এই ঘটনায় ইতিমধ্যে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা কাজ করছি। ঘটনায় যারা জড়িত তাদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার মাধ্যমে শনাক্ত করার কাজ চলছে। আমরা এই ঘটনার জড়িতদের গ্রেফতার করে ঘটনার প্রকৃত রহস্যউদ্ঘাটনের জন্য আমরা তৎপরতা অব্যাহত রেখেছি। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তরের।